বাঙালি সংস্কৃতিতে এবং বাঙালি হিন্দুদের কাছে দুর্গাপূজা যেন এক আবেগের নাম। 5 দিনব্যাপী এই পুজোয় এ ধরাধাম যেন স্বর্গীয় এক আবহে ভরে ওঠে। সবার মনে উৎসবের রং লাগে, চারিদিকে এক অনন্য আনন্দ উৎসবের খেলায় সকলে মেতে ওঠে। তো আমরা কি জানি এই দুর্গাপূজার পিছনের ইতিহাস, উপাখ্যান, কোত্থেকে এই পূজার প্রচলন? তো পুরাণ মতে জানা যায় এই পূজা চালু হয়েছিল ঋষি মেধস্মুনির আশ্রম থেকে। তো আজ ঘুরতে ঘুরতে মাকে আর বন্ধুকে নিয়ে চলে গেলাম ঐতিহাসিক সেই মেধস্মুনির আশ্রমে, যেখানে থেকে মা চণ্ডী প্রথম এই ধরাধামে পূজিত হয়েছিলেন এবং যেখান থেকেই বাঙালির এত বড় উৎসবের সূত্রপাত। তো এই পূজার পিছনের উপাখ্যানটা কি? রাজা সুরত ও সমাধিবৈশ্য, যার মধ্যে রাজা সুরত শত্রুদের কাছে নিজের রাজ্য হারিয়ে এবং সমাধিবৈশ্য তার প্রিয়জনদের দ্বারা প্রতারিত হয়ে মনের দুঃখে বনে ঘুরতে ঘুরতে মেধস্মুনির আশ্রমে এসে পৌঁছালেন। তারা মুনিবরকে মনের সকল দুঃখের কথা খুলে বলতে ঋষি তাদের দেবী চণ্ডীর বা মা দুর্গার পূজার কথা বলেন। তো সেখানেই এক নদী থেকে মাটি নিয়ে তারা দেবীর প্রতিমা গড়ে মাকে আহ্বান করে এবং এ ধরাধামে দুর্গাপূজা প্রচলিত হয়। এটাই মেধস্মুনির আশ্রমের মূল ফটক এবং এই আশ্রমটা শুরুতে চেনা না গেলেও একজন ঋষি পরে তার সাধনা বলে স্থানের সন্ধান পায় এবং মেধস্মুনির আশ্রমের সন্ধান পাওয়া যায়। এই ভিউটা হচ্ছে উঠার পথের সিঁড়ি থেকে নেওয়া এবং উঠার পথ থেকে এখানে এক সুন্দর অপরূপ নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাই। এটি যে শুধু তীর্থস্থান তা নয়, এটা যেন সৌন্দর্যের লীলাভূমি। আর এটা মেধস্মুনির আশ্রম, যেখানে রয়েছে মেধস্মুনির বিগ্রহ আর রাজা সুরত এবং সমাধিবৈশ্যের বিগ্রহ। তো উপর দিকে উঠে আমরা সর্বপ্রথম পাহাড় থেকে এই দৃশ্যটা দেখতে পাই এবং এটাই হচ্ছে মূলত মূল মাতৃমন্দির বা চণ্ডী মন্দির, যেখানে দেবী অধিষ্ঠিত আছেন। তো এটা মন্দিরের গর্ভগৃহের চিত্র, যেখানে দেবী মা দুর্গা রূপে পূজিতা হন। তো প্রতি বছর বাসন্তী পূজায় এবং মহালয়া এখানে অনেক ভক্তের ঢল নামে। তো চলুন নৈসর্গিক দৃশ্যটা উপভোগ করি আমরা। থেকে আরেক মন্দিরে যাওয়ার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হয়। আমরা পাহাড়ের দিকে যাত্রা শুরু করি। আমরা যদি সামনের দিকে এগোই তাহলে সামনে একটা কালী মন্দির, একটা শিব মন্দির আর সবার নিচে বলবে সীতা মন্দির। কিন্তু যাওয়ার জায়গাটা ভিউ অনেক সুন্দর। উপরে একটা মন্দির দেখা যাচ্ছে। অবস্থা তো এটা হচ্ছে মা কামাখ্যা মন্দির, যেখানে দেবী চণ্ডী কামাখ্যা রূপে অধিষ্ঠিত আছে। তো প্রথমে আমরা যদি মূল মন্দির থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি, তবে এই কামাখ্যা মন্দির পার হয়ে আমাদের যেতে হবে। কামাখ্যা মন্দিরের পর শিব মন্দির, তারপর মা তারা মন্দির। এইতে পাহাড় ওই পথ পেরিয়ে শিব মন্দিরের দিকে যেতে হয়। এদিক থেকে ভিউটা নিলে পাহাড়ের গা ঘেঁষে বেশ জোশ। খুব শান্তি জায়গাটা।
পাহাড়টা অনেক উঁচু, ধরতে গেলে অনেক উপর উঠতে হবে, এই মন্দিরে যেতে হলে উপর দিকে ওঠা শুরু করি আস্তে আস্তে। ভিউ দেখাই, জোস একটা ভিউ। ভিডিও শুরুতে আমি যে নদীর কথা বলেছিলাম, যেখান থেকে মাটি নিয়ে দেবীর প্রতিমা তৈরি করা হয়েছিল, ওটাই হচ্ছে সেই নদী এবং এই জঙ্গলের মধ্যে ওই নদীটা আছে। যদিও ভিডিওতে কতদূর দেখা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি খালি চোখে ওই নদীটা বেশ স্পষ্টভাবে দেখা যায়। যতটুকু উঠেছি ঠিক ততটুকু নেমে আমাদের আবার পৌঁছাতে হবে আরেকটা মন্দিরে। পাহাড়ের পাশ ঘেঁষে রাস্তা। বন্ধু নামতেছি, চলো বন্ধু চলো। মন্দিরখানা আরো উঁচু, ওই ওখানে একদম ওই জায়গাতে আমরা পৌঁছাবো এখন। উঁচু সিঁড়িপথ ভেঙে অস্থির একটা ভিউ দেখায় এদিক থেকেও, সেই জোস। অবশেষে পৌঁছে গেলাম। এটা হচ্ছে পাহাড়ের উপরের সর্বশেষ মন্দির, মা তারা মন্দির, এবং এই মন্দিরটাই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। তো এখান থেকেই মূলত আমরা মেধসমণি আশ্রমের প্রকৃতির আসল রূপের সন্ধান পাব। পথগুলো পেরিয়ে আসলাম, আর এখান থেকে পাওয়া যায় সব এই মন্দিরের সবচেয়ে জোস পাহাড়ি ভিউ। জায়গাটায় ভিউ পয়েন্ট এই মন্দিরের। খালি চোখে না দেখলে আসলে এই দৃশ্যগুলো বোঝা সম্ভব না ক্যামেরাতে, যতই যাই হোক। যতটা সিঁড়ি ভেঙে উপর উঠলাম তার প্রায় দ্বিগুণ সিঁড়ি ভেঙে আমাদের সবার নিচের মন্দিরটাতে পৌঁছাতে হবে, রাম সীতা মন্দির। অনেক নিচু, এই রোডটা অনেক সিঁড়ি ভাঙতে হয় আসলে। আসলে এই জায়গায় সিঁড়ির ধাপ এতটাই খাড়া যে আমি ভিডিও করতে পারিনি। নিচু মন্দিরে সবার থেকে নিচে এটা রাম সীতা মন্দির। মন্দির ভ্রমণ শেষে চরম তীর্থ আমরা বাড়ি ফেরার পথে। এটাই হয়তো চট্টগ্রামের লাস্ট ভ্রমণ, আবার সে পাবনা, আবার ভার্সিটি লাইফ, তারপর ঋষি মেধসমণির আশ্রমে নতুন কবি দীপ্তানন্দ দাসের নতুন কবিতা, আবার আসিব ফিরে মেধসমণির তীরে। সাবাস, কেমন লাগলো জানাবেন।